সুপ্রিয় দর্শক, এপি ব্লগসে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে প্রিয়ার শরীরটা খুবই খারাপ, তাই আজকে আমি ব্লগিং শুরু করছি। আশা করি কেমন লাগবে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর বাইরে দেখতে পাচ্ছ সুন্দর বৃষ্টি হচ্ছে, আর আমি যতটুকু পারবো তোমাদের সামনে সুন্দর করে ব্লগিংটা তুলে ধরার চেষ্টা করব। আর এদিকে সকাল সকাল আমি বাজারে গিয়েছিলাম, কারণ প্রিয়ার প্রচণ্ড মাথা ব্যথা করছিলো, তার জন্য ওষুধ আনার জন্য। ওষুধের সঙ্গে সঙ্গে আমি তাড়াতাড়ি করে বাজারটাও করে নিয়ে এসেছিলাম। চলো তাহলে ব্লগিংটা দেখতে থাকো। তো বন্ধুরা, ভাবলাম যে নতুন ঘরে ঢুকে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমরা দুজনে শেয়ার করব, কিন্তু কোথায় আর হলো। দেখতেই পাচ্ছ যে সকাল সকাল দেখি যে এরকম পরিস্থিতি হয়ে গিয়েছে। তার আগের দিন ব্লগে দেখেছিলে তার প্রিয়ার হালকা হালকা মাথা ব্যথা ছিল, কিন্তু আজকে এমন পরিস্থিতি হয়ে গেল যে ও বিছানা থেকে উঠতে পারছে না, পুরো মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গিয়েছে। তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে সামলানো থেকে শুরু করে একা হাতে এত কিছু কাজ কীভাবে করব আমি নিজেও বুঝতে পারছি না। তো যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু আমি করার চেষ্টা করব। তারপরে যাতে প্রিয়ার মাথা ব্যথাটা কমে, ওকে ওষুধ খাইয়ে একটু চোখের মধ্যে বাম দিয়ে দিলাম। তারপর একটু মাথার মধ্যে তেল দিয়ে একটু তেলটা মালিশ করে দিলাম, যাতে তাড়াতাড়ি ওর মাথা ব্যথাটা একটু কমে। তো জানি না কখন কমবে। তো বাইরে যেহেতু মিস্ত্রিও এসেছে, তাই আমার তাড়াতাড়ি করে রান্নাবান্নাও করতে হবে, কারণ আয়ুষ গিয়েছিল স্কুল থেকে এসে ওর খিদে পেয়ে যাবে। তো সেটা চিন্তা করে আমি বললাম যে একটু তাড়াতাড়ি মাথায় তেল দিয়ে আমি একটু রান্না টান্না বসাই দিই, যাতে আয়ুষ এসে খেতে পারে। আর প্রিয়া আমাকে বললো যে খিদে পেয়েছে, কি বানিয়েছো আমার জন্য একটু নিয়ে আসো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমি বললাম এত তাড়াতাড়ি করে তো আমি কিছু রান্না করতে পারিনি, তাই ঘরের মধ্যে বিস্কুট ছিল, বিস্কুটটা দিলাম আর একটু জল দিলাম, যে আপাতত এটা খেয়ে থাকো, আমি দেখি যত তাড়াতাড়ি সম্ভব তোমার জন্য কিছু বানিয়ে আনি। তো বন্ধুরা, দেখতে পারলে যে আজকে আমাদের কী পরিস্থিতি। আর রং মিস্ত্রি চলে এসছে, পট্টি করে এখন পট্টিটাকে সুন্দর করে ঘষে দিচ্ছে যাতে ফিনিশিং আছে। তো সকালে একটু এখানে একটু পেপারটা লাগানোর বাকি ছিল, তো এটা লাগালাম আর কি। তো দেখতে পাচ্ছ, তোমরা তো ভিডিওতে দেখেছিলে। আর উপরটা এখনও লাগাতে পারিনি, কারণ অতটুকু সময় হয়ে ওঠেনি। তো একটু পরে মানে সব কিছু কাজ কমপ্লিট করে পরে চেষ্টা করবো যে উপরের দিকটা এই সাইড দিকটা পেপারগুলো লাগাতে। তো পেপারগুলো এখানেই রাখা আছে। আর তাড়াতাড়ি করে বাজারে গেলাম, বাজারে গিয়ে একটু এই যে কী সজি কচু আর কি, এই কচুটা নিয়ে আসলাম, আর হচ্ছে একটু চিকেন নিয়ে আসলাম, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর বাসনগুলো এখানে পড়ে আছে, তো বাসনগুলো মেজে পরিষ্কার করে কমপ্লিট করে রাখতে লাগবে। তারপরে রান্নার জন্য আয়োজন শুরু করব। তো চলো। তো জীবনে তো কোনোদিনও রান্নাঘরে এত কিছু কাজ আমি একা সামলাইনি, তো আজকে একটু হিমশিম খেয়ে যাচ্ছি কোনটা করব আর কোনটা করব না। আর প্রিয়া যখন কাজ করে সাথে এসে আমি একটু হালকা করে হেল্প করে দেই, কিন্তু আজকে বুঝতে পারছি যে পুরো একটা সংসার বা রান্নাঘর সামলানো যে কতটা চাপের, সেই জিনিসটা আজকে আমি বুঝতে পারলাম। তো বন্ধুরা, শুধু তো আজকে আমি রান্না করছি, কিন্তু বাড়ির যে আরও কাজ থাকে, সংসারের নানান রকমের কাজ থাকে। তো শুধু একটা পুরুষ মানুষের পক্ষে বাড়ি সামলানোটা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। তো বাড়ি সামলানোর জন্য মহিলাদের প্রয়োজন আছে, আর পুরুষ লোকদের জন্য বাইরের কাজগুলোই ঠিক আছে। আর এদিকে বাসন মাজাও কমপ্লিট করে দেখি বেলাটা অনেকটাই গড়িয়ে গিয়েছে, তো মিস্ত্রির খাবারের জন্য অনেকটা দেরি হচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি চালটা তুলে নিচ্ছি। আর যেহেতু আমি সচরাচর রান্না করি না, তো আমি জানিও না যে কয়েক কৌটা চাল নিতে হবে, তো আইডিয়া করে 3 কৌটা আমি চাল নিয়ে নিলাম, যাতে ভাতটা কম না পড়ে। তো আমি ভাবলাম চালটা নেওয়ার আগে প্রিয়াকে একবার বলি যে কয়েক কৌটা চাল নেবো, কিন্তু মাথা ব্যথার কারণে অনেক কষ্ট করে ঘুমাই। কিন্তু চাল নেওয়ার জন্য যদি ওকে ডাকি যে কয়েক কৌটা চাল নেবো, তাহলে আবার ওর ঘুমটা ভেঙে দেবে মাথার যন্ত্রণার জন্য। তো মাথার যন্ত্রণা হলে যে কতটা সমস্যা লাগে আর কি, তো কালকে আমার হয়েছিল, তাই আমি বুঝতে পেরেছি। তাই ওকে না ডেকে আমি নিজের আইডিয়া মতো চাল নিয়ে নিলাম। আর চাল ধোয়া কমপ্লিট করে এখন হাঁড়ির মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি, কারণ আমি হাঁড়িটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম যাতে জলটা একটু গরম হয়। তো জলটা হালকা গরম হয়েছিল, তারপরে আমি চালটা ঢেলে দিচ্ছি। কিন্তু এটা জানি না যে চালটা দেওয়ার আগে জলটাকে হালকা কেন গরম করে নেয়, কারণ ঠান্ডা জলের মধ্যেও দিলে হয়তো ভাতটা হয়ে যাবে, কিন্তু জলটা কেন গরম করে সেটা আমি জানি না। কারণ প্রিয়াকে দেখি যখন প্রিয়া রান্না করে তখন জলটাকে গরম করে নেয়, তারপরে চালটা দিয়ে দেয়। তাতে কি হয় সেটা আমিও জানি না, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্রিয়া আমার থেকে অনেক ফাস্ট রান্না করে, তো আমি রান্না করলে আমার একটু দেরি হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ বাজার থেকে যেগুলো আমি মুখী কচু নিয়ে এসেছি, ওই কচুগুলোকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য আমি গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। এনেছিলাম আধা কেজি মুখী কচু, তো পুরোটা দিলে হয়তো বেশি হয়ে যাবে, তাই এখান থেকে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। আর বাজার থেকে এনেছিলাম এই ছোট্ট একটা চাল কুমড়ো। আর যেহেতু আমি সব সময় রান্না করি না, তো কীভাবে কোন জিনিসটা পরিষ্কার করতে হয় সেটাও আমি জানি না। তো এখানে জল ঢেলে আমি 2 হাত দিয়ে কচুটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি।
তো এই পরিষ্কার করতে গিয়ে যে আমার যে কী অবস্থা হয়েছে সেই জিনিসটা হয়তো ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারবে না, কিন্তু আমি তোমাদের বলছি, দু হাত দিয়ে যখন আমি কচুটাকে পরিষ্কার করি তখন হাত পুরো চুলকাচ্ছিল। আর এদিকে কচু পরিষ্কার করতে করতে দেখি এদিকে ভাতের উতল এসেছিল, তো আমি গ্যাসটা কমিয়ে দিয়ে তারপর আমি খুন্তি খোঁজা শুরু করলাম যাতে আমি তাড়াতাড়ি ঢাকনাটা নামিয়ে দিতে পারি। তো ঢাকনাটা নামার পর তারপর আমি চেক করছি যে ভাতটা কতটুকু হলো। তার আগে একটু চারদিকটাকে ঘেঁটে দিই যাতে সব ভাতগুলো একইভাবে সিদ্ধ হয়। তারপর ভাতটাকে চেক করে দেখলাম যে এখনও পর্যন্ত ভাতটি হয়নি। আর কচুগুলোকে এত সুন্দর করে পরিষ্কার করতে গিয়ে তো আমার হাতের 12টা বেজে গিয়েছিল। আর এইদিকে ভাতটা হয়ে গিয়েছিল বলে তাড়াতাড়ি করে ভাতটা আমি নামিয়ে দিলাম। আর এই কচি চাল কুমড়োটার ভাজা খেতে খুবই ভালো লাগে, তাই আজকে আমি বাজার থেকে দেখে এই ছোটো কচি চাল কুমড়োটাকে নিয়ে আসলাম। জানি না বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগবে, কারণ প্রত্যেক দিন যেহেতু প্রিয়া ভয়েস দেয় তো আমি ভয়েস দেই না, তো আজকে আমার ভয়েস শুনে যে তোমাদের কেমন লাগবে আমি জানি না। আর একটা কথা বন্ধুরা, যে একটা মহিলা মানুষ বাড়িতে যদি অসুস্থ হয়ে পড়ে থাকে তো একটা সংসার চালাতে গেলে যে পুরুষ মানুষের কতটা অসুবিধা হয় সেটা তোমরা হয়তো ভালো করে জানো, যারা যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আর আজকে আমি কি করব কি না করব নিজেই বুঝে উঠতে পারছি না, কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। তো প্রিয়া রান্না করলে ও তাড়াতাড়ি হয় কিছু, কারণ প্রিয়া একটা সবজি তুলে দিয়ে সেটা হতে হতেই আর একটা সবজি তৈরি করে। তো আমি ওইভাবে রান্না করতে পারি না, আমি আগে সব কিছু জিনিস তৈরি করে নিয়ে নিই, তারপরে একবারই আমি রান্না করতে থাকি। তো এদিকেও আমি তাড়াতাড়ি করে চিকেনটা ধুয়ে নিচ্ছি, কারণ সময়টা অনেকটা পেরিয়ে গেছে। তো ভাবলাম যে এইভাবে রান্না করলে হয়তো সময়টা বেশি লাগবে, তাই কড়াইটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে একটু লবণ দিয়ে কচু আর চাল কুমড়োটাকে হালকা করে ভাপিয়ে নেব। তোমরা আবার ভেবো না যে চাল কুমড়ো আর কচু একসঙ্গে সবজি হবে, না, টোটালটাই আলাদা হবে। চাল কুমড়োর ভাজা হবে আর কচুর ডাল হবে। কচুটাকে ভাপানো বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে চিকেনটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটু লেবু কেটে একটু দিয়ে দিচ্ছি যাতে চিকেনের গন্ধটা থাকে না। আর লেবুটা দিলে মাংসটা একটু শক্ত হয় আর রান্না করলে ওটা ভাঙেও কম। আর ওইদিকে কাজ করতে করতে দেখি এদিকে চাল কুমড়ো আর কচুটা 50% ভাপানো হয়ে গিয়েছে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে এটাকে নামিয়ে দিই, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে পরে আবার লেতিয়ে পড়বে, তখন যে সবজিটা বানাতে যাচ্ছি সেটা অত ভালো হবে না। তাই তাড়াতাড়ি করে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর ভালো করে একটু নাড়ানাড়ি করে যদি যেটা সিদ্ধ হয়নি সেটাকে আবার আমি কড়াইয়ের নিচে ডাবিয়ে দিলাম। তো মোটামুটি আমার চাল কুমড়ো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন চাল কুমড়োটাকে আলাদাভাবে একটা প্লেটে তুলে নিচ্ছি আর কচুটাকে একটু ঠান্ডা হলে পরে অন্য জায়গায় নামিয়ে নেব। তো বন্ধুরা নতুন ঘরে ঢুকে ভাবলাম দুজনে মিলে সুন্দর করে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সামনে আমরা তুলে ধরবো, কিন্তু সেটা আর হলো কই। দেখতেই পারলে যে নতুন করে ঢুকতে ঢুকতে তার মাথার ব্যথা নিয়ে এই পরিস্থিতি হয়ে গেল। তোমরা আগের দিনে ব্লগে দেখেছিলে যে পিয়ার হালকা হালকা মাথা ব্যথা ছিল, তো ভোরের দিকে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তো মাথা ব্যথা শুরু হলে ও কাউকেই চেনে না, মাথা ব্যথার জন্য ও পাগল হয়ে যায়। কি হাসি, হাসাতে হাসাতে সেটা কবে থেকে ফোঁটা দেই না, কাজল খুঁজে পাই না থেকে আর ফোঁটাও দেওয়া হয় না। যাই হোক, বিছানাটা কোনো রকম তুলে দিলাম। আয়ুষ মাত্র স্কুল থেকে আসলো, মাত্র না একটু আধা ঘন্টা হলো। আমি খাচ্ছি এখন ড্রাই খেজুর। চোখে মুখের অবস্থা ভীষণই খারাপ। আসলে মাথার ব্যথা যদি উঠে, মানে মাইগ্রেনের ব্যথা উঠলে পরে একদম, আর মানে কে আমার বাচ্চা কোথায়, বাচ্চাকে কে নিল, কে খাওয়ালো, আমি একদম টের পাই না। প্রত্যেকবারের মতনই মাথা ব্যথা উঠে দেখি আর পুষকে খাওয়ানো হয়ে গেছে, আয়ুষ স্কুলেও চলে গেছে, মানে জেগেই আছি কিন্তু কিছু বলতে পারি না ব্যথার চোখে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তো বাবা ভাত বসিয়েছে, আমি দেখি একটুখানি ঘরটা একটু মাথা ব্যথাটা কমেছে হালকা, কিন্তু মাথা ভারী, স্নান না করলে ভালো লাগে না। আর দুর্বল লাগছে শরীরটা খুব, সকাল থেকে কিছু খাইনি, 1:30 বেজে গেছে। দেখো খুশ ভাত খাবি তুই, আবার কচু কি করো? ওই যে দেখো এখানেও মাংস, এগুলো খুলেই যাচ্ছে, বেকার এখন লাগাচ্ছ, তেল ছিটতেছে আরো, লাগাও না খুলে। আর উপরে লাগাইলে এক ফোঁটাও ভালো লাগবে না, এগুলো আমি খুলে ফেলাবো, উপরে লাগাবো না, মাংস হচ্ছে। আর এখানে দেখো প্রচুর ডাল করেছে। যে প্রিয়ার একটু মাথা ব্যথা কমেছে বলে উঠে বাবুর জন্য দুধ বানিয়ে বাবুকে দুধ খাওয়াবে। খাওয়ানোর পরে দুপুরবেলা যে খাওয়া দাওয়া হয়েছে সেই বাসন নিয়ে তার কাজে সে লেগে পড়েছে। তো এটাই ভাবি যে একটা পুরুষ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্রিয় বন্ধুরা,
সবাইকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি সামান্য কিছু কথা বলতে আসলাম তোমাদের সামনে। তো বাবার কাজের ব্যাপারে প্রিয়া যে কথাগুলো ভিডিওতে শেয়ার করেছিল সেই কথাগুলো হয়তো আমার বলা উচিত ছিল, কিন্তু প্রিয়া সেই কথাগুলো কেন বলল? তো ফ্যামিলিগত যে কোনো ব্যাপার প্রিয়া যখন সোশ্যাল মিডিয়ায় বলবে তার আগে সব কিছু কথা আমার সামনে মানে শেয়ার করে আর কি। তারপরে সেই সমস্ত কথা আমি শুনে তারপরে আমি প্রিয়াকে বললাম যে তুমি যেটা মানে আমাদের সঙ্গে ঘটতে চলেছে আর কি বা ঘটেছে আর কি, সেই কথাগুলো তুমি বলতে পারো। তাই বলে কাউকে এখানে দোষারোপ না করে যেটা সত্যি কথা সেই কথাটাই আমি তোমাদের সামনে শেয়ার করতে বলেছিলাম। কারণ যাতে তোমরাও জানো তোমাদের কি মতামত, সবাই যেন সেখানে মতামত দিতে পারে আর সেই অনুপাতে আমরা কাজ করতে পারি। তো সেই অনুপাতে প্রিয়াকে আমার বলার জন্য আর কি প্রিয়া সেই কথাগুলো শেয়ার করেছিল। আর প্রিয়া যেই কথাগুলো তোমাদের সামনে শেয়ার করেছিল মানে তোমাদের সামনে যেগুলো কথা শেয়ার করেছিল সেই কথাগুলো টোটালটাই প্রিয়ার কোনো ব্যক্তিগত কথা নয়। সেটা আমার সামনে মানে আমরা দুজনেই ডিসকাস করার পরে আমি বলেছিলাম, যেহেতু তুমি সবসময় ভিডিও করো তো তুমি বললে হয়তো সবাই মানে সঠিকভাবে বুঝতে পারবে। কিন্তু তারপরেও মানে অনেক কমেন্ট এসেছিল যেখানে প্রিয়াকে বললো যে এই কথাটা তোমার বলাটা উচিত হয় নাই, সেটা আমাকে আমি বললে নাকি ভালো হতো। তো আমি যেহেতু ক্যামেরা ফ্রেন্ডলি না আর কি, সবসময় ক্যামেরার সামনে সঠিকভাবে কথা বলতে পারি না, তাই আমি ভাবলাম যে কথাগুলো হয়তো তোমাদের বুঝতে পারবো কি পারবো না। তাই বললাম যে প্রিয়া তুমিই বলে নাও। এটা হয়েছে, আমি মোটামুটি বেশিরভাগ কথাগুলো তোমাদের সামনে শেয়ার করব। তারপরে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটাও এই ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবে। তো বন্ধুরা, মোটামুটি তোমরা এতদিনে ভিডিও দেখে মানে সবটাই বুঝতে পেরেছো যে আমার বাবার কাজ নিয়ে মানে অনেক কথা উঠেছে, অনেক কমেন্ট এসেছে। তো মানে নানান ধরনের কমেন্ট এসেছে, তোমরাই কমেন্ট করেছো, তোমরাই সাজেশন দিয়েছো। তারপরেও আমি এখন এমন একটা পরিস্থিতিতে পড়ে আছি যেই পরিস্থিতিটাতে মানে দেখতে গেলে আমার সামনে শুধুমাত্র দুটো রাস্তাই খোলা আছে। একটা রাস্তা হয়েছে আমার সমাজ নিয়ে আমাকে চলতে লাগবে, আর একটা রাস্তা হয়েছে আমার দাদা। তো দুটোর মধ্যে আমি হয়তো এমন পরিস্থিতি আছি কোনোটাকেও ফেলতে পারছি না। তো এক রাস্তা চলতে গেলে আমার সমাজের কথাও শুনতে লাগে, আর দিকে দেখলে পরিস্থিতি অনুযায়ী আমার দাদার সঙ্গেও আমার মানে চলতে লাগবে আর কি। আর সেই কথাটা বলার জন্যই প্রিয়াকে বলেছিলাম যে তুমি একটু সোশ্যাল মিডিয়ায় বলো যে আমরা কোন রাস্তায় গেলে হয়তো ভালো হবে। তো তোমরা মানে এটার তো কোনো একটা রাস্তা খুঁজে বার করতে হবে। তার জন্য যদি কোনো পরিস্থিতি থাকে, নানান কোনো বিধি থাকে, সবাই কি বলে, তো এর জন্য প্রিয়াকে বলেছিলাম যে তুমি একটু ভিডিওতে বলো, দেখি কমেন্টে কি আসে। তো সেই অনুপাতে হয়তো আমরা রাস্তাটা বার করতে পারবো। তার জন্য আমার কথা অনুযায়ী প্রিয়া সেদিন ভিডিওতে বলেছিল যে আজকে আমাদের পরিস্থিতিটা এরকম হয়েছে আর কি, যে আমরা এই রকম একটা সিদ্ধান্ত নিতে চলেছি আর কি। সেটা হয়তো তোমাদের সামনে না তুলে ধরলে হয়তো যদি কোনো না কোনো কারণে হয়তো তোমরা জানতে পারো যে হয়তো মানে যে তিথি অনুযায়ী ছাড়া যে আমরা বাবার যেই ডেটে গত হয়েছে সেই ডেট অনুযায়ী আমরা বাৎসরিক করেছি, এতে নানান ধরনের কমেন্ট আসবে, নানান ধরনের মানে পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে পারি আর কি। তার জন্য এই সমস্ত যেন ব্যাপার না আসে তার জন্য বলেছিলাম বলে দেখো যদি কোনো একটা বিকল্প রাস্তা আসে তাহলে সেই অনুপাতে আমরা সেই রাস্তাতে কাজ করবো আর কি। তা সেই অনুপাতে তোমরা অনেকেই কমেন্ট করেছে যে তিথি অনুযায়ী করতে লাগে, আর অনেকজন বলে যে কে কী করে করুক, তুমি তোমার তিথি অনুযায়ী করো। তো সেটাই মানে সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাদের সামনে প্রিয় কথাটা বলেছিল। তা তোমরা অনেকেই অনেক রকমের কমেন্ট করেছো, সেটা আমরা পড়েছি, আমরা সেটা নিয়ে আবার চিন্তা ভাবনা করেছি। তো বন্ধুরা, যেহেতু আমি গ্রামে থাকি, তো আমার গ্রামের মানে সমাজ বা গ্রামের মানে যারা মানে গুরুজন ব্যক্তি আছে যারা এই সমস্ত জিনিস নিয়ে সবসময় কথা বলে বা সবসময় এই নিয়মকানুন নিয়ে চলে, তাদের সঙ্গে পরামর্শ করেই আমি যেহেতু চলি আর কি। মানে বাবার যখন থেকে গত হয়েছে তারপর থেকে বাবার যত রকম নিয়ম
ছিল বাড়িতে অস্থি বিসর্জন থেকে শুরু করে টোটাল তাদেরই কথা অনুসরণ করেই কিন্তু আমি টোটাল কাজ করেছি। কীভাবে করতে লাগবে, কীভাবে করতে লাগবে না, সব কাজ তাদেরই নিয়ম অনুযায়ী আমি করেছি, যাতে বাবার কাজটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে হয়, তাই সেই অনুপাতে আমি করেছি। তারপরেও আমি ভেবেছিলাম যে বাৎসরিকের কাজটাও যাতে মানে সমাজের কথা অনুপাতে মানে যাতে মানে সব ধরনের নিয়ম নীতি নিয়ে যাতে আমি পরিপূর্ণ করতে পারি। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি হয়ে এসেছে, মানে সমাজের কথাটাকেও আমি ফেলতে পারছি না, প্লাস আমার দাদা যে আছে দাদার কথাটাও আমি ফেলতে পারছি না। তো আমি এমন একটা রাস্তায় পড়ে আছি যে আমি কি বলবো, যে আমি কোন রাস্তায় যাব সেটা হয়তো মানে আমার পরিস্থিতি কেউ থাকলে হয়তো সেই বুঝতে পারবে যে আমি হয়তো কোন পরিস্থিতিতে আছি। যেহেতু বন্ধুরা তোমরা হয়তো মানে বেশিরভাগ লোকেই হয়তো জানো যে বাবার মোটামুটি কাজগুলো আমি সঠিকভাবে নিয়ম অনুযায়ী পরিপূর্ণ করেছি। তারপরেও আমি ভেবেছিলাম যে বাবার যেহেতু এটা বাৎসরিকের লাস্ট কাজ যাতে সঠিকভাবে পরিপূর্ণ হয়, তো তার জন্য আমি আমার যে পাশের বাড়ির যে জ্যাঠামশাই যে হয়তো বছরখানেক ২ বছর আগে গত হয়েছিল, তার ওই দাদাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমিও তো জিজ্ঞাসা করেছিলাম যে বাৎসরিকটা কি যেই ডেটে বাবা গত হয়েছিল সেই ডেটেই হবে নাকি আগে হবে, কী হিসেবে করা হয়? সেই দাদা বলেছিল যে তিথি অনুযায়ী করে আর কি। তো সেই কথা অনুযায়ী ভেবে তো আমি পুরোহিতের বাড়িতে গিয়েছিলাম। গিয়ে ডেটটা জেনে পুরোহিত বলল যে আগস্ট মাসের ১১ তারিখে পড়েছে আর কি। তা সেই কথাটা শুনে আমি ডেটটাকে জানানোর জন্য দাদাকে আমি ফোন করেছিলাম। তো ফোন করার পর এখন দাদা বলছে দাদা তো ছুটিতে চলে এসেছিলো। দাদা বলে তো আমি তো ছুটিতে চলে এসেছি, তুই কমসে কম আমাকে আগেই জানাতে পারতি। তো হয়তো আমার ভুল হয়েছে, দাদা ছুটিতে চলে এসে তারপরে জানিয়েছিলাম। তো ওটাই ভাবছিলাম যে দাদা যদি ছুটিতে আসার আগে যদি আমাকে একটাবার যদি জিজ্ঞাসা করতো যে বাবার বাৎসরিকটা কবে পড়বে, সেই অনুপাতে পুরোহিতের সঙ্গে কথা বলে আমাকে ডেটটা জানা, তাহলে হয়তো এর আগেও হয়তো আমি গিয়ে হয়তো জানাতে পারতাম। তো আমার যেটা মানে যতটুকু মানে আমার কর্তব্য ছিল আমি তাড়াহুড়ো করে জেনে দাদাকে মোটামুটি ১ মাসেরও আগে আমি জানিয়েছিলাম। তো দাদা হয়তো আসার আগে আমাকে একটাবার ফোন করলে হয়তো তার আগেই আমি জানাতে পারতাম। তো এটাই ভুল হয়েছে, দাদা না জেনেই তাড়াতাড়ি আগেই চলে এসেছে। কিন্তু আমিও তো গ্রামে থাকতে পারি, কিন্তু এই সম্পর্কে আমারও কোনো জ্ঞান নেই বা কোনো ধারণা নেই, বা সমাজের কোনো রীতি রিবাজ কীভাবে পালন করতে লাগবে কী না লাগবে সেটা আমারও কোনো মানে জ্ঞান ধারণা নেই। তো আমাদের কি হয় যে প্রিয়াও মাঝে সাঝে এই নিয়মকানুন অনুযায়ী মানুষের কাছে জিজ্ঞাসা করে যে কীভাবে কোন নিয়মটা কীভাবে করতে লাগবে কী না লাগবে, বা বাবার অস্থি কবে বিসর্জন দিতে লাগবে, বা অস্থির পরে বাবার পিণ্ড দেওয়ার নিয়ম কী আছে। তারপর যেখানে কিছুদিন আগে দেখতে পারলে যে গদাধর যেতে লাগবে, সেই সমস্ত নিয়ম কী বলুন তো মানে সাধারণ গ্রামের যে লোকজন আছে তারা আমাদের এসে বলে, সেই নিয়ম অনুপাতেই কিন্তু আমরা কাজগুলো করি। কারণ তাদের কথা অনুযায়ী না চললে হয়তো লোকে অনেকেই বলবে যে ওরা নিয়ম ছাড়া চলে, কোনো নিয়ম নিষ্ঠা তাদের মধ্যে কিছু নেই, যাতে এই কথাগুলো বলতে না পারে। তার মধ্যেও আমরাও শুধু দেখেছি, কিন্তু আমরা জানি না যে কোন সময় কোন কাজটা করতে লাগে, কারণ আমরা তো এবারেই হয়তো আমরা সেই পরিস্থিতিতে পা দিয়েছি। তাতে কি আমরা ভবিষ্যতে আমরাও জানতে পারলাম যে কীভাবে কাজগুলো করতে লাগে, অভিজ্ঞতা হলো। আমাদের থেকে যারা ছোট থাকবে তাদের হয়তো আমরাও সেই নিয়ম কীভাবে চলছে সেটা আমরা বলতে পারবো, কারণ এই রকম করে ধাপে ধাপেই তো মানে এই নিয়মটাকে সবাই নিয়ে চলে আর কি। কারণ আমাদের জেঠিমা কাকিমা মানে যারা আছে তারাও তো হয়তো কোনো এক সময় আমাদের মতোই বয়সে ছিল, তাদেরও হয়তো এই নিয়মটা হয়তো কেউ না কেউ তাদেরকে জানিয়েছে, যার জন্য তারা ওই নিয়মগুলো আমাদেরকে জানায় আর কি। তো সেখানে আমারও মানে আমাদেরকে ভুল দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ আমরাও তো জানি না। আমরা তো মানে জানার চেষ্টা করি লোকের কাছ থেকে নিয়ম কী আছে, কোন নিয়মে কীভাবে কাজ করতে লাগবে সেটা সবাইকে জানতে লাগবে আর কি, জেনে কাজগুলো করতে লাগবে, সেটা নিজের অভিরুচির উপর নির্ভর করে। তো আমরা চাই যেহেতু গ্রামে থাকি আমরাও নিয়মটা জানি, যাতে সমাজের সঙ্গে আমরাও তাল মিলিয়ে চলতে পারি। তারপর বন্ধুরা দাদা বাড়িতে এসে আমাকে ফোন করে ডাকলো, তো দাদার রুমে তো আমি গেলাম। তো দাদা বলছে, ভাই আমার কাছে তো সময় নেই, তো এক কাজ কর, তুই যদি বাবার মানে তিথি অনুযায়ী যদি শ্রাদ্ধ করতে চাস তাহলে তুই তিথি অনুযায়ী শ্রাদ্ধ করিস। তো আমি তার আগেই 23 তারিখে আমি শ্রাদ্ধ করে আমি চলে যাবো আর কি। তো আমি বললাম, তো এইভাবে শ্রাদ্ধ করা যায় কি যায় না, তো চল পুরোহিতের সঙ্গে একটু কথা বলে আসি। তো তৎক্ষণাৎ দাদাকে নিয়ে পুরোহিতের বাড়িতে আমি গিয়েছিলাম। তো পুরোহিতের সঙ্গে কথা বললাম, পুরোহিত বলল যে তিথি অনুযায়ী করাটা ভালো,
তো ডেটে যদি করতে চাস শুধু ডেটটা পাবি, কিন্তু তুই তিথিটা যেই তিথিতে মারা গিয়েছিল সেই তিথিটা পাবি না আর কি। তারপরে পুরোহিত একটাবার বললো যে দেখ, যেহেতু শ্রাদ্ধ করবি তো তোর সবার আগে তোর বাড়ির গুরুজনকে জানা, তো তারা কি বলে আর কি। তো তারপরে পুরোহিতের কথা অনুযায়ী আমাদের বাড়ির যে গুরুজন আছে তাদেরকে ফোন করা হয়েছিল। তো গুরুজনও বলেছিল যে তিথি অনুযায়ী তো করতে লাগে। এখন যদি কোনো সমস্যা থাকে তার পিতৃকর্ম তারা এখন কখন করতে চায় তাদের উপর নির্ভর করে। তো সেই কথা অনুপাতেই আর কি আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কি, যে 23 তারিখেই করবে, যেহেতু দাদার ছুটি নেই আর কি। তার জন্য 23 তারিখে করার জন্য সিদ্ধান্ত নিই। তারপর বন্ধুরা আমি চিন্তা করলাম যে দাদা হয়তো শ্রাদ্ধ করবে, সেই সময় যদি আমি বলি যে আমি সেই তিথি অনুযায়ী করব, তো সেই জিনিসটা একটা কেমন দেখায় যে দাদা একা শ্রাদ্ধ করবে, তো আমি তারপরে করব তিথি অনুপাতে। তো এখন বাবার একটা কর্ম যে দুই ভাই আলাদা আলাদাভাবে করব, সেই কর্মটা কি আদৌ পরিপূর্ণ হবে কি হবে না, সেটা নিয়েও একটা চিন্তা, যে মানে বাবার যে আত্মা সেটা কি আদৌ গ্রহণ করবে কি করবে না, যে এখানেও আবার আলাদা আলাদাভাবে কোনো কাজ হবে। তার জন্য হয়তো আমিও কোনো না করলাম না, যেহেতু দাদা করবে তার পরিস্থিতি মানে এরকম একটা জায়গায় এসেছে, তাই আমিও না করিনি। তো আমিও বললাম ঠিক আছে তাহলে 23 তারিখেই কর। তো যদি উপায় না থাকে তাহলে কি করতেই হবে। তো সেটাই চিন্তা ভাবনা করে আমিও মানে রাজি হয়েছি আর কি। তারপরেও আবার মানে বাড়ির মানে সবাইকে, যারা গুরুজন ব্যক্তি যারা সমাজ নিয়ে চলে তাদের সঙ্গে আবার আমি মানে কথা বললাম যে এভাবে যে করবো তো করাটা কি উচিত হবে নাকি। তো সবাই একটাই মানে কথা বললো, সাজেশন দিল যে দেখ, তোর দাদার সঙ্গে তুই শ্রাদ্ধ করবি তো কর, সবই ঠিক আছে। তারপরে যেহেতু যেই তিথিতে মারা গিয়েছে তোর বাড়িতে যেহেতু মারা গিয়েছে আর কি, তো বাবা যেই ডেটে মানে যেই তিথিতে মারা গিয়েছে সেই তিথিতে আবার আমাকে মানে বাড়িতে কীর্তন হোক বা ব্রাহ্মণ ডেকে এনে আবার একটু কাজ করতে হবে, যাতে মানে বাবার শান্তি কামনার জন্য যাতে কাজটা আমি মানে পরিপূর্ণ যাতে হয় আর কি। তো এটাই সিদ্ধান্ত হলো যে 23 তারিখেই করা হবে আর কি দাদার সঙ্গেই। তারপরেও নেক্সটে আবার যেই তারিখটা থাকবে সেই তারিখে আমার যা আর মানে যতটুকু কাজ বাকি থাকবে পরিপূর্ণ কাজটা সেই তারিখেই করতে হবে আর কি। তো বন্ধুরা, তো এতটুকুই বলার ছিল যে পরিস্থিতিটা এমন একটা হয়েছে যে বিকল্প রাস্তা আর মানে আমি কোনো মানে দেখতে পাইনি আর কি। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, মানে এপি ব্লগসের ফ্যামিলিতে আমি আমার কমেন্টে অনেকই মানে অনেকগুলো কমেন্ট দেখেছি যেটা বলেছে যে দাদা কবে করে করুক, আমরা আমাদের তিথি অনুযায়ী যাতে বাবার বাৎসরিক কর্মটা আমরা করি। তো তো বন্ধুরা আমি এটাই বলবো যে আমি অবশ্যই মানে বাবার কর্মটা মানে বাবার যে তিথি সেই তিথি অনুপাতেই করতাম আর কি। কিন্তু দাদার যে এই পরিস্থিতিটা হয়েছে তার জন্যই আমি সেখানে রাজি হয়েছি আর কি। তো আমি চাইলে অবশ্যই মানে তোমরা যেটা কথা বলছো যে বাবার তিথি অনুপাতে করতে আর কি, সেটা আমি একাই করতে পারবো, কোনো অসুবিধা আমার হবে না। তো কিন্তু পরিস্থিতিটা এমন একটা মানে অবস্থায় এসেছে আর কি, যেহেতু আমরা একটা কথা বললাম না, আমরা যেহেতু গ্রামে থাকি, তো আমি যদি আলাদাভাবে যদি তিথি অনুযায়ী করি আর দাদা যদি সেই তারিখ অনুযায়ী করে, তো এখন কী হবে, তাহলে দাদা যখন মানে বাৎসরিক করবে সেই জায়গাটায় তাহলে আমি যেতে পারবো না আর কি। আর আমি করলে দাদা থাকতে পারবে না, তাতে কি সমাজের লোকও খারাপ বলবে। আর একটা যে মনের যে ভিতর থেকে যে একটা স্যাটিসফ্যাকশন যে বাবার কর্মটা কি আদৌ সম্পূর্ণ হলো, সেটাই তো সবথেকে বড় কথা। যে দাদা যদি একা করে তো দাদা কি সেটা বলতে পারবে যে বাবা সেই মানে বাৎসরিক থেকে বা বাবার যে পিণ্ডটা যেটা ও দিবে সেটা বাবাকে একা সেটা গ্রহণ করবে। তো এই কথাটাই চিন্তা ভাবনা করে আমি তো সেই কথাটা রাজি হয়েছি যে দাদা 23 তারিখে বলছে, তো ঠিক আছে 23 তারিখেই হবে। তো আজকের জন্য বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো শুভরাত্রি, গুড নাইট। সবাইকে নমস্কার জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি।